আজ আমরা কৃষিক্ষেত্রে একটা দারুণ বিপ্লবের একেবারে গভীরে যাব। এটা কিন্তু শুধু যন্ত্রের শক্তিকে না বলে দেওয়া নয়, বরং প্রকৃতির সাথে মিলেমিশে কাজ করার একটা নতুন দর্শনকে আপন করে নেওয়া। এই নতুন দর্শনের একদম কেন্দ্রে আছে এই ভাবনাটা। দেখুন, এখানে মাটিকে আর শুধু ময়লা বা জড় পদার্থ হিসেবে দেখা হচ্ছে না, বরং একে একটা জীবন্ত ইকোসিস্টেম, মানে একটা বাস্তুতন্ত্র হিসেবে ধরা হচ্ছে, যার সাথে মিলেমিশে কাজ করা সম্ভব। তো পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে আসল পার্থক্যটা কি? চলুন একবার দেখি। একদিকে আছে আমাদের সেই চিরা চড়াচড়ির চাষাবাদ, যা মাটির গঠনকে বলতে গেলে ভেঙে চুরমার করে দেয়। আর অন্যদিকে আছে এই সংরক্ষণ কৃষি, যা মাটিকে নতুন করে জীবন দেয়। এই দুয়ের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল সমস্যা আর তার সমাধান। আচ্ছা, তাহলে এই বিপ্লবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি? চলুন সেটাই জানা যাক। আর সেটা হলো মাটিকে যথাসম্ভব কম নাড়াচাড়া করা, মানে এর ভৌত গঠনে কোনো আঘাত না করা। আর এই যে মাটিকে না নাড়ানোর কথা বলা হচ্ছে, তার মূল লক্ষ্যই হল মাটির এই মৌলিক গঠনটাকে রক্ষা করা। এই যে সয়েল এগ্রিগেট দেখছেন, এগুলোকে ভাবতে পারেন একটা বাড়ির ইটের মতো। এই কণাগুলোই একসাথে মিলে একটা সুস্থ মাটির ভিত্তি তৈরি করে। কিন্তু যখন জমিতে লাঙল চালানো হয়, তখন ঠিক কি ঘটে? ব্যাপারটা হলো, লাঙল মাটির ওই যে কণার সমষ্টি বা অ্যাগ্রিগেট, সেগুলোকে ভেঙে ফেলে, আর এর ফলে একটা মারাত্মক রাসায়নিক বিক্রিয়ার দরজা খুলে যায়। এই যে রাসায়নিক সমীকরণটা, এটাই সেই প্রক্রিয়াটা দেখাচ্ছে। হচ্ছেটা কি? মাটিতে আটকে থাকা যে কার্বন, সেটা লাঙল দেওয়ার ফলে অক্সিজেনের সংস্পর্শে চলে আসে, আর সাথে সাথে সেটা কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে সোজা বায়ুমণ্ডলে মিশে যায়। ভাবুন, এতে মাটির উর্বরতা তো কমছেই, একই সাথে এটা কিন্তু জলবায়ু পরিবর্তনেও একটা বড় ভূমিকা রাখছে। তাহলে দেখুন ব্যাপারটা কত সহজ। মাটিকে যদি শুধু নিজের মতো থাকতে দেয়া হয়, তাতেই কতগুলো দারুণ সুবিধা পাওয়া যায়। যেমন জলের অপচয় কমে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, এমনকি মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে যে ছত্রাকের নেটওয়ার্ক, সেটাও অনেক মজবুত হয়। তো প্রথম স্তম্ভটা তো গেল, এবার চলুন দ্বিতীয় স্তম্ভের দিকে যাওয়া যাক। এর মূল কথা হলো, মাটিকে অক্ষত রাখলেই হবে না, তাকে কখনোই খালি বা অনাবৃত রাখা যাবে না। একে রক্ষা করার জন্য সবসময় একটা জীবন্ত ঢাল দরকার। এখন প্রশ্ন হলো, কোনো রাসায়নিক সার বা আগাছানাশক ছাড়া কিভাবে জমিতে সার দেওয়া আর আগাছা দমন করা সম্ভব? এর একটা দারুণ আর সহজ উত্তর হলো আচ্ছাদন ফসল বা কভার ক্রপ। এই ফসলগুলো যেন প্রকৃতির নিজের একটা জাদুর কাঠি, যা একাই একাধিক সমস্যার সমাধান করে ফেলে। এই আচ্ছাদন ফসলের সবচেয়ে মজার বিষয়টাই হলো এদের বৈচিত্র্য। দেখুন, প্রত্যেকটা ধরনের ফসলের কিন্তু একটা নির্দিষ্ট আর খুব শক্তিশালী ভূমিকা আছে। যেমন ডাল জাতীয় ফসলগুলো মাটিতে নাইট্রোজেন যোগায়, ঘাস জাতীয় ফসলগুলো কার্বন যোগ করে মাটির গঠন ভালো করে, আর সরিষা জাতীয় ফসলগুলো প্রাকৃতিক উপায়েই রোগ জীবাণু দমন করে। আর এই সংখ্যাটা একবার দেখুন, প্রতি হেক্টরে 50 থেকে 200 কেজি। এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। এর মানে হলো, শুধুমাত্র সঠিক আচ্ছাদন ফসল চাষ করেই প্রতি বছর মাটিতে এই বিপুল পরিমাণ নাইট্রোজেন যোগ করা সম্ভব, যা কিনা কৃত্রিম ইউরিয়া সারের প্রয়োজনীয়তা অনেকটাই কমিয়ে দেয়। তো আমরা দুটো স্তম্ভ দেখলাম, এবার চলুন এই ব্যবস্থার তৃতীয় এবং চূড়ান্ত স্তম্ভটি দেখা যাক। আর এটাই হলো সেই বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, যা সময়ের সাথে সাথে পুরো সিস্টেমটাকে এক সুতোয় বেঁধে ফেলে। এর মূল লক্ষ্যটা হলো একটা দুষ্ট চক্রকে ভেঙে দেওয়া। ব্যাপারটা কি? ফসল যদি ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা হয়, তাহলে কীটপতঙ্গ আর রোগ জীবাণুর যে জীবনচক্র, সেটাই ব্যাহত হয়। ফলে তারা আর স্থায়ীভাবে বংশবৃদ্ধি করতে পারে না। এই যেমন ধরুন, খাদ্যশস্য আর ডাল শস্যের এই শক্তিশালী জুটিটার কথা। ব্যাপারটা কি হয়? প্রথম ধাপে খাদ্যশস্য মাটি থেকে প্রচুর নাইট্রোজেন ব্যবহার করে। তারপর যখন ডালশস্য লাগানো হয়, ওরা আবার সেই নাইট্রোজেন মাটিতে ফিরিয়ে আনে, আর এভাবেই মাটি পরের ফসলের জন্য আবার উর্বর হয়ে ওঠে। এটা সত্যি প্রকৃতির একটা নিখুঁত বোঝাপড়া, তাই না? আমরা তো এতক্ষণ ধরে মূল নীতিগুলো নিয়ে আলোচনা করলাম। এখন চলুন দেখি এই বিপ্লব বাস্তবে কিভাবে কাজ করছে, মানে একেবারে মাঠ পর্যায়ে এর প্রয়োগটা কেমন।
আর এই সংখ্যাটা কিন্তু প্রমাণ করে দেয় যে এটা কোনো ছোটখাটো ধারণা নয়। বিশ্বজুড়ে এখন প্রায় 200 মিলিয়ন হেক্টর জমিতে বিনা চাষে কৃষিকাজ হচ্ছে। তার মানে এটা এখন একটা বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে। 200 মিলিয়ন হেক্টর সত্যি এক বিশাল পরিবর্তন। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধার একটা হলো এর সহজলভ্যতা। এই যে বিভিন্ন সরঞ্জামগুলো দেখছেন, সিরোটেল সিড ড্রিল থেকে শুরু করে পশুচালিত ড্রেল বা হাতে চালানো জ্যাপ প্লান্টার পর্যন্ত, এগুলো এটাই প্রমাণ করে যে ছোট কৃষকরাও কিন্তু বিশাল কোনো বিনিয়োগ ছাড়াই এই পদ্ধতিটা গ্রহণ করতে পারেন। আর এর প্রভাবটা কতটা বাস্তব সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ছোট কৃষকদের জন্য। দেখুন, তাদের উৎপাদন খরচ কমেছে প্রায় 25%, গমের ফলন বেড়েছে 10%, আর শ্রমের চাহিদা কমে গেছে প্রায় 40%। এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল স্বস্তির ব্যাপার। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার পুরো বিষয়টার মূল কথাটা একবারে বুঝে নেওয়া যাক। মূল কথাটা হলো, এটা শুধু কয়েকটা নতুন কৌশল নয়, বরং কৃষিকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। এটা মাটি নষ্ট করার সেই পুরনো দুষ্ট চক্রকে ভেঙে একটা পুনরুজ্জীবনশীল ব্যবস্থা তৈরি করছে। এমন একটা ব্যবস্থা যা মাটি, উদ্ভিদ, প্রাণী এবং মানুষ সবার স্বাস্থ্যের মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসে। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আচ্ছা, যদি আমরা আমাদের মাটিকে সত্যি আবার জীবন ফিরিয়ে দিতে পারি, তাহলে এরপর কি? এর মাধ্যমে আমরা আরও কত বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারি? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবার একটা সুযোগ করে দিচ্ছে।